বুড়ো হয়েছে এখন ঘাটের দিকে যাওয়ার কথা তা না করে এখন খাটের দিকে যাওয়ার খুব শখ হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারলেন না আপনারা কার কথা বলছি। আসলে জেঠুর কথা বলছি। জেঠুর এই বয়সে বিয়ে করার খুব শখ হয়েছে। এই কারণেই বলে উঠল চিনুক যে তোমার এখন ঘাটের দিকে যাওয়ার বয়স হয়েছে, তা না করে তুমি খাটের দিকে যাচ্ছ, দেখছি তোমাকে। জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালটি শুরু করার আগে বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তাই বন্ধুদের কাছে একটুকু আবদার তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ফুদাকে সাহায্য করার জন্য তার স্বামী এগিয়ে আসে এবং সে যে জেঠুর ছদ্মবেশ ধরেছে সেই ছদ্মবেশেই এগিয়ে আসে। এইবার এসে বলে পাত্রীর বিবরণটা দিয়ে দিচ্ছি, এরকম একটা পাত্রী খুঁজে আমি বিয়ে করব, আমার বিয়ের ব্যবস্থা করুন। আসলে ফুদা ম্যারেজ ব্যুরোর এটা হচ্ছে প্রথম কাস্টমার, তাই সবাই দূর দূর করে তাড়িয়ে দিতে চাইলেও ফুদা সবাইকে শান্ত করে রাখে যে প্রথম কাস্টমার হলো প্রথম লক্ষ্মী, তাকে কোনো মতেই অবহেলা করা উচিত নয়। কিন্তু দাদু প্রথম বলে যে মেয়েটি এরকম দেখতে এরকম দেখতে, সব কিছু ডেসক্রিপশান দেওয়ার পরে তখন চিনুকের সাথে ঝগড়া হয়ে যায়। চিনুক বলে এরকম মেয়ে কুমোরটুলিতে অর্ডার না দিলে পাওয়া যাবে না, আর পৃথিবীতে ভগবান একজনকেই বানিয়েছিল, সে হচ্ছে তার দিদি। এবার তখন বুড়ো দাদু বলে এই জন্যেই তার দিদিকেই তার খুব পছন্দ এবং দিদিকেই বিয়ে করতে চায়। এই কথা শুনে সবাই তো তেড়ে মেরে ছুটে যায় দাদুর দিকে। আবার দাদু যখন বলে এই দাদু নিজেই পাত্র, তখন তো আরোই রক্ষে থাকে না, তখন তো সবাই মারধর করতে যায়, হাসাহাসি করতে থাকে। এই বয়সে কত শখ দাদুর, ঘাটে যাবার বয়স হয়ে গেছে এখন খাটে উঠতে যাচ্ছে। এতদিন কি করছিলেন দাদু? দাদুকে এরকমভাবে প্রশ্ন করে। দাদু বলে যে সোজা সরল মেয়ে এতদিন পাইনি, সবাই তো টাকা পয়সাকেই বেশি ভালোবাসে, আর এই টাকা পয়সা জোগাড় করার জন্যই এতদিন সময় লেগে গেল। এইবার তার পাশে থাকা জেঠিমা মনে মনে ভাবতে থাকে আমি যদি বিয়ে না হতো তাহলে এই লোকটাকেই মালা পরাতাম, অথচ তো অনেক সম্পত্তির মালিক তো হতে পারতাম, কিছু হোক আর নাই হোক, তারপরে ঘাটের মরা মরে গেলেও অসুবিধা নেই। এইরকম যখন ভাবতে থাকে তখনই জেঠিমা বলে যে তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আমি যোগাযোগ করব। খুবই রেগে যেয়ে বলে এই জন্যই বলেছিলাম দিদি যে যাকে তাকে এত প্রশ্রয় দিস না, তুই আবার পিঠে হাত বুলিয়ে দেওয়া, মাথায় হাত বুলিয়ে দেওয়া, এবার বোঝা ঠেলে দেখ। এইবার ফুদা বলে যে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান, আপনার মনে এই ছিল জেঠু আমি আপনাকে কত শ্রদ্ধা ভক্তি করেছিলাম। আবার রাস্তায় কনিনিকা দেবীর সাথে দেখা হয়ে যায় ফেজের বাবার। তিনি দেখে এক স্পষ্ট চিনতে পারেন কনিনিকা দেবী, কিন্তু কিছু বলার আগেই তিনি সেখান থেকে ভ্যানিশ হয়ে যান, অর্থাৎ ফুদার বাবাকে দেখে লুকিয়ে পড়ে। এইবার ফুদার বাবা দূর থেকে ফোন করে যে তার ছেলেকে যে কাজে সম্পন্ন হয়েছে কিনা, কিন্তু ছেলে বলে তাকে কাজ সম্পন্ন হওয়ার বদলে দুই বোন আর ভাই মিলে মেরে তাড়িয়ে দিয়েছে। কনিনিকা দেবী আড়াল থেকে ফুদাদের বাড়িতে যেয়ে তাদের ম্যারেজ ব্যুরো অফিস এবং তাদের কাস্টমার সম্পর্কে পুরো খতিয়াল নেয় এবং নিতে যাবার সময় তখনই সেখানে ঠাম্মির সাথে দেখা করে পড়ে যায়। এইবার ঠাম্মিকে বলে ভিখারি হিসাবে ভিক্ষা চাইতে এসেছি, কিছু পাওয়া যাবে কি? তাই ঠাম্মি ঠাকুরের প্রসাদ এবং 10টি টাকা তার হাতে দেন। তিনি ভাবতে থাকেন আর কি যে এই জীবনে করতে হবে তা তিনি এখনও টের পাচ্ছেন না। এইবার কনিনিকা দেবী সমস্ত কিছুই তার মেয়েকে জানায়। তার মেয়ে হসপিটাল থেকে তীব্র স্বরে চিৎকার করতে থাকে আমি আর এই হসপিটালে থাকবো না, আমার কালকের মধ্যেই সুস্থ না হয়ে বাড়ি ফিরলে আমার ব্যবসা লাটে উঠবে, ইত্যাদি ইত্যাদি আরোই করে নার্স দিদির সাথে খুবই চেঁচাতে থাকে। এইদিকে দাদু আর ঠাম্মি মিলে ঠিক করে যে ওই যে বিস্কুট খেয়েছিলেন তিনি, সেই বিস্কুটে কোম্পানির মালিককে কদিনের জন্য কাজে রাখবেন, তাতে তাদের ব্যবসার ড্যামেজ কিছুটা কমবে, যেই ভাবা সেই কাজ। তাই তিনি তার বড় ছেলে এবং ছোট ছেলেকে ছোট নাতিকে কাজে লাগিয়ে দেন এই সবের পিছনে। এইবার পরের দিনে সবাই মিলে খুব জোর কদমে কাজে লেগে যায়, কারণ সেই প্রজাপতি বিস্কুটের অর্ডার অনেক আছে। সেই শ্বশুরমশাইকে কথা দিয়েছেন যে তাদের মান তিনি কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেবেন না। তাই সকলে মিলে সকাল সকাল সেই প্রজাপতি বিস্কুট, কেক এবং ফুদার হাতে যা যা কিছু বানানো যায় সেই সব কিছুরই তৈরি করতে বসে পড়ে সবাই। পরের দিন খুব ভোরে বাড়িতে কলিং বেলের আওয়াজ হয়। এইদিকে সবাই চিন্তা করে তাহলে সে জেঠু আবার এসেছে চা খেতে। চিনুক একটা লাঠি নিয়ে দরজা খুলতে যেয়ে বলে যে এবারকে মেরেই ফেলবো। দরজা খুলেই দেখে অবাক হয়ে যায় স্বয়ং বসু মল্লিক এখানে দাঁড়িয়ে, আবার উনি নাকি আবার ঘুরে ওকে মারতে যাচ্ছিলেন। চিনুক খুব লজ্জায় পড়ে যায়। দেখা যাক আগামী পর্বে ফেজবাবু কিসের জন্য তাদের বাড়িতে আসেন।